হালিমা, আজকাল প্রায়ই একটা প্রশ্ন শোনা যায়, বিশেষ করে যারা কেরিয়ার নিয়ে ভাবছে। কোনটা বেশি দরকার, হার্ড স্কিল নাকি সফট স্কিল? ঠিক তাই তানিম। মানে টেকনিক্যাল স্কিল দিয়ে কি বাজিমাত করা যাবে, নাকি মানুষের সাথে মেশার ক্ষমতাটাই আসল? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিতর্কের গভীরে যাব। চলুন দেখি কোনটা চাকরি পাওয়ার চাবিকাঠি আর কোনটা সেই চাকরিতে তরতর করে এগিয়ে যাওয়ার সিঁড়ি। একদম। মানে যারা কেবল পড়াশোনা শেষ করেছে বা নতুন চাকরিতে ঢুকেছে তাদের সবার মনেই এই প্রশ্নটা ঘোরে, আগে কোনটা শিখব, কোনটা আমাকে দ্রুত এগিয়ে দেবে। হ্যাঁ, আর এই সোর্স মেটেরিয়ালটার উপর ভিত্তি করে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলো একদম গোড়া থেকে শুরু করি। প্রথমে হার্ড স্কিলের কথাটা বলি। আমার তো মনে হয় যে কোনো কেরিয়ারের শুরুটাই হয় এই হার্ড স্কিল দিয়ে, তাই না? একদম ঠিক বলেছ। এটাকে তো বলাই যায় সেই চাবিটা যেটা দিয়ে চাকরির দরজাটা প্রথমবার খোলা হয়। মানে সহজ করে যদি বলি, হার্ড স্কিল হলো সেই সব স্কিল যা শেখা যায়, মাপা যায়। ধরো তুমি একটা কোর্স করলে, পরীক্ষা দিলে, সার্টিফিকেট পেলে, ব্যাস এটাই তোমার হার্ড স্কিল। যেমন কোডিং, গ্রাফিক ডিজাইন বা ধরো অ্যাকাউন্টিংয়ের কোনো সফটওয়্যার। ঠিক, আর সবচেয়ে বড় কথা হলো এগুলো মাপা খুবই সোজা। একজন নিয়োগকর্তা যখন সিভি দেখেন তখন কিন্তু প্রথমেই এই সার্টিফিকেট বা অভিজ্ঞতার প্রমাণগুলোই খোঁজেন, মানে গেট পাস আর কি। আর এখনকার বাজারে, বিশেষ করে আমাদের দেশে, এগুলোর যা চাহিদা দেখো না, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং, এই স্কিলগুলোর একটাও যদি ভালোভাবে জানা থাকে, চাকরির বাজারে এন্ট্রি নেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো এটা শুধু আইটি সেক্টরের জন্য সত্যি না। অ্যাকাউন্টিং বা অন্যান্য টেকনিক্যাল স্কিলের মতো বিষয়গুলোর চাহিদা কিন্তু সবসময় ছিল, এখনও আছে। সত্যি বলতে এগুলো ছাড়া তো এখন একটা ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করার কথাই ভাবা যায় না। এই জন্যই তো সোর্সের এই কথাটা আমার কাছে ১০০% সত্যি মনে হয় যে হার্ড স্কিল হলো ইন্টারভিউ বোর্ডের দরজায় ঢোকার পাস। এই পাসটা না থাকলে তো প্রথম রাউন্ডে বাদ। মানে খেলা শুরু হওয়ার আগেই মাঠের বাইরে। দরজা পর্যন্ত পৌঁছানোর জন্যই এই পাসটা লাগবেই। আচ্ছা, দরজা তো খোলা হলো, ভেতরেও ঢোকা গেল, কিন্তু শুধু ভেতরে ঢুকলেই তো হবে না, তাই না হালিমা? ওপরেও তো উঠতে হবে। ঠিক এখানেই আসে সফট স্কিলের খেলাটা। মানে হার্ড স্কিল যদি হয় দরজা খোলার চাবি, তাহলে সফট স্কিল হলো সেই সিঁড়ি যেটা তোমাকে ওপরে দিয়ে যাবে। সফট স্কিল মানে কিন্তু কোনো টেকনিক্যাল বিষয় না, এটা হলো মানুষের সাথে মেশার, তাদের সাথে কাজ করার ক্ষমতা। যেমন ধরো তুমি কতটা গুছিয়ে কথা বলতে পারো, একটা টিমের সাথে কিভাবে কাজ করো, কিংবা কোনো সমস্যায় পড়লে মাথা ঠান্ডা রেখে সমাধান বের করতে পারো কিনা, এইসব। রাইট? আর এগুলোর জন্য তো কোনো সার্টিফিকেট নেই। কেউ তোমাকে পরীক্ষা নিয়ে বলতে পারবে না যে হ্যাঁ, তুমি টিম ওয়ার্কে ১০০তে ৯০ পেয়েছ। কিন্তু মজার ব্যাপার হলো চাকরিতে টিকে থাকা আর উন্নতি করাটা কিন্তু এই স্কিলগুলোর উপরেই নির্ভর করে। আর এই স্কিলগুলোর দিকে একবার তাকাও, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, এগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট চাকরির জন্য নয়, এগুলো সব পেশার জন্যই দরকার। একদম, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা ম্যানেজার, যার কথাই বলে না কেন, এই গুণগুলো ছাড়া লং রানে টিকে থাকাটা কিন্তু প্রায় অসম্ভব। আর আমরা যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে সফট স্কিলের গুরুত্বটা আরও পরিষ্কার হয়ে যায়। এই যে একটা সংখ্যা দেখা যাচ্ছে, 10টার মধ্যে 8টা, বেশ বড় একটা সংখ্যা, তাই না? কিন্তু এটা কিসের সংখ্যা তানিম? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা গবেষণায় বলা হয়েছে, আর কয়েক বছরের মধ্যেই, মানে ২০২৬ সাল নাগাদ, চাকরির জন্য সবচেয়ে জরুরি যে 10টা স্কিল থাকবে তার 8টাই হবে সফট স্কিল। ওয়াও! আর এর পেছনের কারণটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো, অনেক টেকনিক্যাল কাজ তো এখন এআই করে দিচ্ছে বা ভবিষ্যতে করে দেবে, কিন্তু একটা টিমকে নেতৃত্ব দেওয়া, মানুষের সাথে সুন্দর করে কথা বলা, নতুন আইডিয়া বের করা, এই কাজগুলো তো আর রোবটকে দিয়ে হবে না, ওগুলো মানুষেরই কাজ। এই জন্যই তো এই কথাটা এত সত্যি। সফট স্কিল হলো সেই সিঁড়িটা, এটা ছাড়া উপরে ওঠা যাবে না, তোমার হার্ড স্কিল যত ভালোই হোক না কেন। একদম। তুমি চিন্তা করে দেখো, একজন হয়তো কোডিংয়ে অসাধারণ, কিন্তু সে যদি তার টিমের জুনিয়রদের কাজটা বোঝাতে না পারে বা ক্লায়েন্টের সাথে কথাই বলতে না পারে, তাহলে তার প্রমোশন তো আটকে যাবেই। তাহলে এত সব আলোচনার পর ব্যাপারটা কি দাঁড়ালো? বিতর্কটা আসলে এটা বনাম ওটা নয়, তাই না? না, একদমই না। আসল প্রশ্নটা হলো কিভাবে দুটোর মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা যায়।
কারণ সত্যি বলতে দুটোই দরকার, শুধু ক্যারিয়ারের এক এক ধাপে এক একটার গুরুত্ব একটু কম বা বেশি হয়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখো, হার্ড স্কিল শেখা যায় কোর্স করে, কিন্তু সমস্যা হলো টেকনোলজি বদলানোর সাথে সাথে এগুলো পুরনো হয়ে যেতে পারে, ঠিক। কিন্তু সফট স্কিলের দিকে তাকাও, এগুলো আসে অভিজ্ঞতা থেকে, প্র্যাকটিস থেকে, আর এগুলো কখনো পুরনো হয় না। মানে ভালো কমিউনিকেশন স্কিল আজ থেকে 50 বছর পরেও কিন্তু ততটাই জরুরি থাকবে। এক কথায়, হার্ড স্কিল দিয়ে চাকরিটা পাওয়া যায়, আর সফট স্কিল দিয়ে সেই চাকরিতে তরতর করে এগিয়ে যাওয়া যায়। চলো একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। যেমন আইটি সেক্টর। অনেকেরই ধারণা এখানে শুধু কোডিং জানলেই সব হয়ে যায়, কিন্তু আসল গল্পটা কিন্তু একদমই অন্যরকম। হ্যাঁ, চলো দেখি একজন সফটওয়্যার ডেভেলপারের কেরিয়ারের দিকে তাকালে এই ব্যালেন্সটা কিভাবে সময়ের সাথে সাথে পাল্টে যায়। এই ডেটাটা খুব ইন্টারেস্টিং। দেখো, একজন জুনিয়র ডেভেলপারের জন্য প্রায় 70% ফোকাসই থাকে হার্ড স্কিলের ওপর, মানে কোডিং, কারণ তার কাজটাই তো টেকনিক্যাল। কিন্তু ক্যারিয়ার যত এগোয় ছবিটা কিন্তু আস্তে আস্তে পাল্টাতে থাকে। একদম, দেখো, যখন সে সিনিয়র ডেভেলপার বা টেক লিড হয়ে যাচ্ছে, তখন সফট স্কিলের গুরুত্ব বেড়ে 60 থেকে 70% হয়ে গেছে। কারণ তখন তার কাজ শুধু কোড করা না, বরং জুনিয়রদের শেখানো, ক্লায়েন্টের সাথে কথা বলা, পুরো প্রজেক্টটাকে সামলানো, এগুলোই মুখ্য হয়ে দাঁড়ায়। তাহলে এখন প্রশ্ন হলো যে কেউ তার নিজের জন্য সঠিক রোডম্যাপটা কিভাবে তৈরি করবে, মানে কোনটা আগে কোনটা পরে। এটার উত্তরটা কিন্তু সবার জন্য এক না। এটা নির্ভর করে কে তার কেরিয়ারের কোন পর্যায়ে আছে তার উপর। সোর্সের উপর ভিত্তি করে একটা সহজ রোডম্যাপ কিন্তু আমরা দেখতে পারি। যেমন ধরো, যারা এখনও ছাত্র বা চাকরি খুঁজছে, তাদের জন্য প্রথম কাজ হলো যে কোনো একটা হার্ড স্কিলে একদম দক্ষ হয়ে ওঠা। এতে চাকরির বাজারে ঢোকাটা সহজ হবে। এরপর যারা নতুন চাকরিতে ঢুকেছে, মানে এন্ট্রি লেভেলে আছে, তাদের জন্য পরামর্শ হলো হার্ড স্কিলটাকে আরও ছালিয়ে নেওয়ার পাশাপাশি সফট স্কিল যেমন টিমওয়ার্ক, কমিউনিকেশন, এগুলোর চর্চা শুরু করে দেওয়া। আর যারা কয়েক বছরের অভিজ্ঞ, মানে মিড লেভেলে কাজ করছে, তাদের ফোকাসটা কিন্তু এবার সফট স্কিলের দিকে বেশি থাকা উচিত, যেমন লিডারশিপ বা নেগোসিয়েশন স্কিল। শেষে আসি তাদের কথায়, যারা হয়তো পুরো কেরিয়ারটাই বদলাতে চায়। তাদের জন্য কিন্তু আবার একটা নতুন হার্ড স্কিল শেখা জরুরি। তবে তাদের জন্য প্লাস পয়েন্ট হলো আগের চাকরি থেকে পাওয়া সফট স্কিলগুলো কিন্তু এখানে তাদের অনেক বড় একটা অ্যাডভান্টেজ দেবে। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলো কিছু সত্যিকারের মানুষের গল্প শোনা যাক। সোর্সের এই উদাহরণগুলো দেখলে বোঝা যাবে এই ব্যালেন্সটা আসলে কতটা জরুরি। হ্যাঁ, কারণ বাস্তব জীবনের গল্পগুলো শুনলেই তো ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায় আর নিজের সাথে মেলানো যায়। প্রথমেই ধরা যাক আরিফ হোসেনের গল্প। ঢাকার ছেলে, পারিবারিক কারণে হয়তো পড়াশোনা খুব বেশি দূর করতে পারেননি, কিন্তু তিনি নিজে নিজেই ইউটিউব দেখে ওয়েব ডেভেলপমেন্টের মতো একটা কঠিন হার্ড স্কিল শিখেছেন। আর শুধু সেই স্কিলের জোরেই আজ তিনি একটা বড় কোম্পানিতে সিনিয়র ডেভেলপার। কিন্তু মজার ব্যাপার হলো আরিফের নিজের কথাটাই। তিনি বলছেন, আজকের দিনে এসে আমার টেকনিক্যাল স্কিলের চেয়েও ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষমতাটাই সবচেয়ে বড় সম্পদ। মানে দেখো, হার্ড স্কিল দিয়ে শুরু করে সফট স্কিল দিয়ে তিনি এখন এগিয়ে যাচ্ছেন, ঠিক যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলছিলাম। আবার রুমানা বেগমের গল্পটা দেখো। তিনি একজন এইচআর ম্যানেজার। তার সাফল্যের মূল চাবিকাঠি কিন্তু সফট স্কিল, মানুষকে বোঝার ক্ষমতা, আর যে কোনো ঝামেলার শান্ত মাথায় সমাধান বের করার গুণটাই তাকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে দিয়েছে। আর তামান্না খানম, যিনি একটা এজেন্সির সহপ্রতিষ্ঠাতা, তার গল্পটা হলো পারফেক্ট একটা মিক্সচার। তিনি এসইওর মতো হার্ড স্কিল দিয়ে ক্লায়েন্ট জোগাড় করেছেন, আবার সেই ক্লায়েন্টদের ধরে রেখেছেন তার অসাধারণ কমিউনিকেশন স্কিল দিয়ে। মানে দুটো ভিন্ন রাস্তা, কিন্তু সাফল্য এসেছে দুটোতেই। তাহলে সব মিলিয়ে সহজ কথাটা হলো, হার্ড স্কিল চাকরি পেতে সাহায্য করে, আর সফট স্কিল সেই চাকরিতে অসাধারণ পারফর্ম করতে এবং এগিয়ে যেতে সাহায্য করে। সত্যি বলতে একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। তাহলে আমাদের এই পুরো বিশ্লেষণ শেষে এখন সবার মনে একটাই প্রশ্ন আসা উচিত, নিজের স্কিল বাড়ানোর এই জার্নিতে পরের পদক্ষেপটা কি হবে? ফোকাসটা কি নতুন কোনো হার্ড স্কিল শেখার দিকে থাকবে, নাকি নিজের সফট স্কিলগুলোকে আরও ধারালো করার দিকে মনোযোগ দেওয়া হবে? এর উত্তরটা কিন্তু আবার ক্যারিয়ারের বর্তমান পর্যায়ে আর ভবিষ্যৎ লক্ষ্যের ওপর নির্ভর করছে।